নমস্কার। ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে আজ আমরা দুর্গাপুর শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে পানশিউলি বলে একটি গ্রামে এসেছি সাফল্যের কাহিনী শুনতে। আজ আমাদের সঙ্গে রয়েছে শ্রীপর্ণা মণ্ডল। যারা পড়াশুনো সম্বন্ধে খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই অবহিত আছেন যে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শ্রীপর্ণা প্রথম 10-এ স্থান পেয়েছে। একদম গ্রামের মধ্যে থেকে কোন রকমের কোনো আধুনিক যে শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে কিংবা তার থেকে কোনো রকমের কোনো সাহায্য না পেয়ে শুধুমাত্র নিজের চেষ্টায় শ্রীপর্ণা যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে তার জন্য প্রথমেই ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে এবং তার সমস্ত দর্শকের পক্ষ থেকে তাকে জানাই অভিনন্দন। শ্রীপর্ণার সঙ্গে আজ আমরা কথা বলবো। আমরা ওর বেড়ে ওঠার কাহিনী জানবো, ওর বড় হয়ে ওঠার কাহিনী জানবো, ওর ভবিষ্যতের পরিকল্পনার কাহিনী জানবো এবং সামগ্রিকভাবে ওর চিন্তা ও ভাবনার ছোঁয়া পেতে চাই। আমি প্রথমেই শ্রীপর্ণাকে বলবো যে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ও ঠিক এক্স্যাক্টলি কিরকম নাম্বার পেয়েছে সেটা যদি আমাদের দর্শকদের বলেন এবং ওর এইচএস এর যে র্যাঙ্কিং সেটা কত সেটা যদিও দর্শকদের বলে। আমি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500-র মধ্যে 488 পেয়েছি। আমার রাজ্যে স্থান 10ম এবং জেলায় স্থান 1ম। রাজ্যে স্থান 10ম। তো তোমার মার্কস গুলো যদি একটু সাবজেক্ট ওয়াইজ বলো। সাবজেক্ট ওয়াইজ বাংলাতে 91, কেমিস্ট্রিতে 93, বায়োলজিতে 97, ইংলিশে 99, ফিজিক্সে 99 এবং ম্যাথে 100। অসাধারণ। এই যে তোমার যে সাফল্য, তুমি যে এই মার্কস পেয়েছো, এটা কিভাবে হলো? মানে তুমি তো একটা গ্রামের মধ্যে, আমি তো আসার সময় দেখলাম যে এটা যথেষ্ট প্রত্যন্ত একটা গ্রাম। তো তুমি এখানে থেকে কিভাবে এরকম একটা রেজাল্ট করলে সেটা যদি একটু সংক্ষেপে বলো। মাইন্ডকে স্টেবল রেখে 2 বছর খুব হার্ড ওয়ার্ক করেছি। প্রায় 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করেছি। প্রতিটি সাবজেক্ট যেন একদম কোনোখান যেন বাদ না থাকে সেটা চেষ্টা করেছি। এভাবেই চেষ্টা করেছি যেন সবে ভালো কিছু করতে পারি। তুমি যে বললে যে তুমি হার্ড ওয়ার্ক করেছো, তোমাকে গাইড করেছেন কে? গাইড তো আমাকে সব থেকে যিনি মেইন গাইড করেছেন তিনি হচ্ছেন আমার বাবা। আমি যতটা কঠোর পরিশ্রম করেছি আমার বাবাও ততটা করেছেন। আমি রাত জাগতাম, বাবাও রাত জাগতো। প্রায় সব সাবজেক্টেই বাবা ছিলেন একজন অলরাউন্ডারের মতো। সব সাবজেক্টেই তার প্রভাব আছে। কোনো প্রাইভেট টিউশন ছিল 2টো। আচ্ছা, সেটা কি এই গ্রামেই? না, বাইরে যেতে হতো। কতটা দূরে যেতে হতো? বাইরে যেতে হতো মোটামুটি 10 থেকে 20 কিলোমিটার। একটা ছিল 10 কিলোমিটার, একটা 20 কিলোমিটার। আচ্ছা, 10 থেকে 20 কিলোমিটার ট্রাভেল করে ওকে, মানে এই গ্রাম থেকে গিয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রি আলাদা করে। অঙ্ক তো তুমি নাম্বার পেয়েছো কত? 100। অঙ্কতে 100। তার মানে এই অঙ্ক তোমাকে কে বাবাই দেখিয়েছেন? না, ম্যাথে দাদা দেখিয়েছেন। ম্যাথ আর ইংলিশ দাদা দেখিয়েছেন। আচ্ছা, বাকি সব সাবজেক্ট দাদা কি করছে? দাদা এখন কম্পিউটার সায়েন্সে বিটেক করছে। অঙ্ক এবং ইংলিশ ওর দাদা ওকে গাইড করেছে, আর বাকি সাবজেক্ট গুলো মূলত বাবা গাইড করেছেন। আর 2টি টিউশন ছিল। আর 2টো টিউশন ছিল। তো তুমি এই যে আজকালকার দিনের যে অনলাইন শিক্ষা ব্যবস্থা, কারণ তোমার যে স্কুলিং তার অনেকটা সময় কোভিড এর মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়েছে, তো এই অনলাইন শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা এটা কি আদৌ তোমাকে সাহায্য করেছে? হ্যাঁ, কিছুটা সাহায্য করেছে। যেমন ইউটিউবে বিভিন্ন বায়োলজি লেকচার দেখতাম। আচ্ছা, ওটা অনেক হেল্প করেছে। হ্যাঁ, যেমন মানে কিছু কিছু জায়গা অসুবিধা হলে আমি দেখতাম নিশ্চয়ই। আচ্ছা, তার মানে তুমি এই অনলাইনে শিক্ষা ব্যবস্থার কিংবা আধুনিক যে প্রযুক্তির তার যেটা সুবিধা সেগুলোকে নেওয়ার চেষ্টা করেছো। এবং তুমি বললে তুমি 12 থেকে 14 ঘন্টা সারাদিনে পড়াশোনা করতে। তুমি কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছো? পানশিউলি হাই স্কুল। তার মানে তো আমি ঢোকার সময় দেখলাম ওই মোড়েই যে স্কুলটা রয়েছে, তাই তো? তার মানে পানশিউলি গ্রামের মোড়ে যে স্কুলটা রয়েছে সেখানেই তুমি পড়াশোনা করেছো। তার মানে তুমি পুরোটাই বাংলা মাধ্যম স্কুলের মধ্যে দিয়ে পড়াশোনা করেছো। এবং এই যে তুমি ধরো বলছো তুমি ইউটিউব দেখেছো কিংবা
এই যে পরীক্ষা দিচ্ছ কিংবা অল ইন্ডিয়া তুমি পরীক্ষাগুলো দিচ্ছ, সেগুলো তোমার তো ইংলিশে দিচ্ছ, হ্যাঁ তো সেটাতে কিভাবে মানিয়ে নিচ্ছ? সেটা পুরোটাই বাড়িতে বাড়িতে পুরোটাই মানে যে অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম গুলো হয় ওগুলো তো মানে নিজেকে পুরোটা ইংলিশে কনভার্ট করে নিতে হবে, হ্যাঁ কারণ বাংলায় ওগুলো দিলে সেরকম হাই র্যাঙ্কের পসিবিলিটি থাকবে না। আচ্ছা তো বাড়িতে পুরো ওগুলো ইংলিশেই পড়তাম, যে যা সাবজেক্ট। যখন আমি মেন হচ্ছে যখন আমি এমসিকিউ প্র্যাকটিস করতাম তখন পুরো ইংলিশে। আচ্ছা, তো এই যে মানিয়ে নেওয়া এটা কি নিজেকেই করেছো? হ্যাঁ নিজেকেই। আচ্ছা, তুমি কি ইংরেজিতে আলাদা করে কোনো মানে এই যে ধরো বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে তুমি পরীক্ষা দিচ্ছ, এর জন্য কি আলাদা করে কোনো স্পেশাল কিছু কেয়ার নিয়েছো, নাকি পুরোটা নিজে করতে 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 হ্যাঁ হয়েছে? পুরোটা নিজেই করতে করতে, কারণ ইংলিশেও আমি খুবই ভালো 99 পেয়েছি, তো হ্যাঁ। আমার সেরকম অসুবিধা হয় না। তো ইংলিশে কোনো মানে না। আচ্ছা, তার মানে ওর এই যে বাংলা মাধ্যমে পড়াশোনা করে ও যে ইংরাজিতে যে পরীক্ষাগুলো দিচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ নিজের চেষ্টায়, এর জন্য আলাদা করে কোনো কিছু ও করেনি। তার মানে এই ইচ্ছেটা নিজের মধ্যে থাকতে হবে যে আমি এগুলো করতে পারবো, এবং এই আত্মবিশ্বাসটা থাকতে হবে। তো তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট কোনটা? সবচেয়ে ভালো লাগে ফিজিক্স। সবচেয়ে ভালো লাগে ফিজিক্স। তো তুমি কি তাহলে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে? না, আমি মেডিকেলের দিকে যাচ্ছি। আচ্ছা, তুমি মেডিকেলের দিকে যেতে চাইছো। আচ্ছা, তো তোমার এনইটি পরীক্ষা কেমন হয়েছে? নিট হয়েছে ঠিকঠাক। আচ্ছা, কিরকম মনে হচ্ছে? আশা করছি পেয়ে যাব। যেই মেন দিয়েছো? হ্যাঁ যেই মেন অ্যাডভান্সের জন্য, মানে অ্যাডভান্স তো সামনে রবিবার তো। হ্যাঁ আচ্ছা, অ্যাডভান্সও বসবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, তার মানে একই সঙ্গে ও অঙ্ক এবং বায়োলজি মানে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এই দুটোর জন্য সমানভাবে প্রস্তুতি নিয়েছে। তবে ওর ইচ্ছে অবশ্যই ডাক্তারি পড়া। তোমার মাধ্যমিকে ফল কিরকম ছিল? মাধ্যমিকে আমি পেয়েছিলাম 700-র মধ্যে 681। তো আমি জেলায় প্রথম হয়েছিলাম, কিন্তু আমি রাজ্যে 1 নম্বরের জন্য দশম হতে পারিনি। মানে তুমি প্রথম 20-র মধ্যে ছিলে? হ্যাঁ আচ্ছা, মানে একাদশ স্থান পেয়েছিলে রাজ্যে। তার মানে মাধ্যমিকেও ও একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকে এই অসাধারণ র্যাঙ্কিংটা করতে পেরেছিল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে একাদশ এবং এই উচ্চ মাধ্যমিকে গিয়ে আরো এক ধাপ এগিয়ে গিয়ে দশম। তুমি এই সাফল্যের জন্য সবচেয়ে বেশি তুমি বললে তোমার বাবার এবং তারপরে হয়তো তোমার দাদার একটা বড় কৃতিত্ব রয়েছে। এছাড়া আর কারো কথা তুমি বলতে চাইবে? এছাড়া আমার স্কুলের টিচাররা খুব হেল্প করেছেন, যেমন রাতে হোক সকালে হোক যখন হোক কল করলে কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতাম, তারা অ্যান্সার দিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আমার কল ধরতেন। মানে আমি কোনোদিন এটার জন্য কোনো ফিল করিনি, কোনো হেজিটেট করিনি, যেভাবে খুশি তাদের সাথে কথা বলতে পারতাম, সবসময় তারা হেল্প করেছেন। আর এছাড়াও সব দিকে বলতে আমার মা হয়তো ডাইরেক্টলি পড়াশোনার সাথে যুক্ত নন, কিন্তু তিনি যে হার্ড ওয়ার্ক করেছেন, তিনিও রাত জেগেছেন, তিনিও এত টেনশন আমার জন্য সবকিছু যে করেছেন, সেটার জন্য ওটা আর বলে বোঝানো যাবে না, মায়ের কৃতিত্ব। তোমার আদর্শ কে? আদর্শ? জীবনের প্রত্যেকের তো একটা করে আদর্শ থাকে। তোমার জীবনের আদর্শ মানুষকে? আমার জীবনের আদর্শ বলতে সেরকম কোনো বিখ্যাত কোনো মহর্ষি নেই। আমার বাবা মাই আমার জীবনের আদর্শ। আচ্ছা, বাবা মাই আমার জীবনের আদর্শ, খুব গুরুত্বপূর্ণ ভাবনা ওর কাছ থেকে পেলাম। তুমি সবচেয়ে খেতে কি ভালোবাসো? সবচেয়ে খেতে, আমি তো খেতেই ভালোবাসি না। তুমি খেতে ভালোবাসো না? হ্যাঁ, সেটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও খেতে ভালোবাসে না, ও পড়াশোনা করতে ভালোবাসে, তাই তো? পড়াশোনা করতে ভালোবাসো, ছোটবেলা থেকেই পড়াশোনা করতে ভালোবাসো, পড়াশোনা করতেও ভালোবাসো। তোমার যে স্কুল থেকে তুমি এইচএস দিয়েছো, সেই স্কুলে তোমার পরে নাম্বার পেয়েছে, সে কিরকম পেয়েছে? সে খুব এক 392 পেয়েছে। আচ্ছা, তুমি পেয়েছো 488। আচ্ছা, প্রায় 100 নম্বরের ফারাক। আচ্ছা, এই সমাজে যা কিছু ঘটছে, যা কিছু ঘটে কিংবা ঘটে চলেছে, এই সম্বন্ধে তুমি অবহিত? খবর পড়ো, খবর দেখো? 2 বছর তো কোনো কিছু হাতই দিইনি, শুধু আচ্ছা। পড়াশোনায় ছিলাম। আচ্ছা না সোশ্যাল মিডিয়া, না নিউজ, কোনো কিছু। তবে এবার একটু একটু করে দেখছি, আর দেখতেও হবে, এবার বড় হচ্ছি আমার মনে হয়, আচ্ছা বাইরের কিছু জানা দরকার। আচ্ছা। তো এই যে তোমার ধরো একটা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটা ঘটনা চলছে রাজ্যে, কিংবা কিছুদিন আগে আরজি কর নিয়ে একটা ঘটনা ঘটেছে, এসবগুলো তো তোমার কানে এসছে তো নিশ্চয়ই? হ্যাঁ, না নিশ্চয়ই দেখলেও এগুলো কানে তোমার এসছে, হ্যাঁ। অবহিত তো? হ্যাঁ।
মানে একদম অবহিত নয় এরকম নয়, কিন্তু একদম ডেডিকেটেডলি এর উপরে সময় দেওয়া, সেটা তুমি বিগত 2 বছর করোনি। খেলাধুলো করেছো কখনো? খেলাধুলা না, সেরকম না, খুব ছোটতে যা করেছি স্কুলে। আচ্ছা, যা করেছো স্কুলে। হ্যাঁ। এমনি খেলা দেখতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে, কিন্তু আগে দেখতাম। আগে দেখতে। হ্যাঁ। আচ্ছা, গান শোনো? হ্যাঁ, খুব কম সব শুনি। শোনো। আচ্ছা, সিনেমা দেখো? হ্যাঁ, ওটা দেখি খুবই। সিনেমা দেখো? হ্যাঁ। কি সেই ইউটিউবে? না, না, তাহলে মোবাইলে ডাউনলোড করে মোবাইলে দেখি। ডাউনলোড করে দেখো। আচ্ছা, কিন্তু সিনেমা হলে গিয়ে সেভাবে দেখার সুযোগ হয় না, কারণ কাছাকাছি তো এখনো সিনেমা হল হয়নি। নেই। না। কাছাকাছি সেরকম সিনেমা, কাছাকাছি শহর বলতে দুর্গাপুর। হ্যাঁ। আচ্ছা, কাছাকাছি শহর বলতে দুর্গাপুর, সেটাও এখান থেকে পৌঁছাতে মোটামুটি ভাবে 45 থেকে 50 মিনিট লাগবে যদি কেউ বাইক বা 4 হুইলারে করে যায়। তার মানে তুমি যে প্রথাগত যে ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলোতে কখনো না। যাওয়ার কথা, কিংবা সেগুলোতে? না। আচ্ছা, দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের যারা আজকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, এই যে আপনাদের অনেকের মধ্যে ধারণা আছে যে এই অ্যালেন, ফিটজি এ সকলের মধ্যে দিয়ে না গেলে বুঝি ছেলেকে সেভাবে মানুষ করা যাবে না, ছেলে ভালো র্যাঙ্কিং করতে পারবে না। এটা কিন্তু একটা মিথ, অর্থাৎ মিথ্যে। এর মধ্যে সত্যতা কিচ্ছু নেই। নিজের হার্ডওয়ার্ক, নিজের ইচ্ছে, নিজের জেদ এবং আত্মবিশ্বাস, এগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনে এমন কোনো ঘটনা কিংবা এমন কোনো কিছু যেগুলো তোমাকে মোটিভেট করেছে কিংবা যেগুলো তোমাকে নাড়িয়ে দিয়েছে, সেরকম কিছু বলতে পারবে? স্পেসিফিকলি কোনো ঘটনা নেই, তবে ছোট থেকে যখন থেকে আমার বোঝার ক্ষমতা হয়েছে, আমি দেখেছি পরিবারে বিভিন্ন রকম সমস্যা, আর্থিক সমস্যা, আরো বিভিন্ন রকম অভাব, এগুলোই আমাকে মোটিভেট করেছে, এগুলোই আমাকে নাড়িয়েছে। আলাদা করে স্পেসিফিকলি কোনো ঘটনা নেই। তার মানে দারিদ্র তোমাকে মোটিভেশনের কাজ করেছে। হ্যাঁ। বাংলা গল্প পড়তে ভালোবাসো? পড়েছো হ্যাঁ, কখনো? হ্যাঁ, যখন লকডাউন ছিল করোনার সময়, তখন আমি অনেক গল্প পড়েছি। আচ্ছা, তো স্পেসিফিক্যালি কোনো গল্পের নাম? আমার ডিটেকটিভ গল্প ভালো লাগে, রহস্যজনক, যেমন আমি সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু, তারপর ফেলুদা, এগুলো পড়েছি। তারপর কাটায় কাটায় পড়েছি। আচ্ছা, তারপরে উপন্যাস কিছু পড়েছো? হ্যাঁ, শরৎচন্দ্রের পড়েছি। শরৎচন্দ্রের উপন্যাস পড়েছো? আচ্ছা, এই যে তুমি খানিকক্ষণ আগে বললে যে ক্লাসে তোমার সমস্ত স্যার এবং ম্যাডামেরা তোমাকে সব সময় সাহায্য করেছে, এই বিষয়টা ক্লাসের বাকিরা কিভাবে দেখতো? মানে অন্যান্য বন্ধু বান্ধবরা তোমাকে এটা নিয়ে তির্যক মন্তব্য করা, না, না, এগুলো কখনো কিছু করে? না, আমার যে বন্ধু বান্ধবরা আছে তারাও খুবই সাপোর্টিভ এবং খুবই হেল্পফুল। আচ্ছা, তারাও আমাকে উৎসাহ দিয়েছে, আমিও তাদের উৎসাহ দিয়েছি। আচ্ছা, মানে পড়াশোনাটা আমিও তাদেরকে অনেক কিছু শিখিয়েছি, ওরাও আমাকে অনেক কিছু শিখিয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বন্ধু বান্ধবদের কাছ থেকে ও যথেষ্ট রকমের সহযোগিতা পেয়েছে। এরপরে আমি তোমার কাছে জানতে চাইবো যে তুমি যারা তোমার মতো এই গ্রামে থেকে পড়াশোনা করছে তাদের জন্য এগিয়ে যাওয়ার জন্য, ভালো ফলাফল করার জন্য তুমি তাদেরকে কি বার্তা দেবে, কি বলতে চাইবে, যে যাতে করে তারা অনুপ্রাণিত হয় কিংবা তারা একটা পথ খুঁজে পায় একটা ভালো রেজাল্ট করার জন্য? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, এটা একটা মিথের মতো সবাই ভেবে নিয়েছে যে একটা অনেক লো গ্রাম থেকে এলে ভালো রেজাল্ট করা যায় না। আমার মনে হয় আমি যে রেজাল্টটা করেছি এতেই অনেকের মিথটা চলে যাবে এবং অনেকে অনুপ্রাণিত হবে। তো আমি আরো সবাইকে অনুপ্রাণিত করতে চাই যে যদি কঠোর পরিশ্রম করো এবং সেই পরিশ্রমটা সঠিক ডাইরেকশনে করো, তাহলে নিশ্চয়ই জীবনে সাফল্য পাবে। ডাইরেকশনটা কি? ডাইরেকশনটা মানে অনেকেই কঠোর পরিশ্রম করে কিন্তু ওর সাথে পাশাপাশি বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, বিভিন্ন অন্য কিছুতে ইনভলভ হয়ে যায়, তো কঠোর পরিশ্রমটা সেই এফিসিয়েন্সিটা কমে যায়। তো সেইটা রাখতে হবে যেন তুমি যেটুকু পড়ছো সেটুকুই যেন তোমার কাজে লাগে, তোমাকে একটা জিনিস যেন বারবার ওটার জন্য পরিশ্রম না করতে হয়। মানে তুমি বলতে চাইছো তোমাকে একটা নির্দিষ্ট মানে গোল সেট করতে হবে হ্যাঁ। এবং ওইটাতেই কনসেন্ট্রেট হ্যাঁ। করতে হবে, অনেকগুলো গোল থাকলে হবে না। এবং স্পেসিফিক্যালি কি তুমি বিভিন্ন রকমের সহায়িকা বইয়ের কথা বলবে নাকি তুমি মানে টেক্সট বুকের কথা বলবে? আমি কোনো সহায়িকা বুক ইউজ করিনি। কোনো সহায়িকা বুক ইউজ করেনি, কোনো গাইড বুক ইউজ করেনি। ভালো করে শুনছেন। এবং কি পড়েছো তাহলে? সহায়িকা বলতে ধরুন সায়েন্সের সাবজেক্টগুলো তো সহায়িকা দরকার হয় না। আচ্ছা, এবার মেনলি
ইংলিশ আর বেঙ্গলি সবাই ভাবে সহায়িকা, হ্যাঁ তবে ইংলিশে রাইটিং বলুন, বড় কোশ্চেন লেখা বলুন, সব আমি নিজে লিখতাম। আচ্ছা। নিজে লিখতাম আর দাদাকে চেক করাতাম। আচ্ছা আর বাংলা বলুন, বাংলাটা বাবা দেখতেন, ওটাও আমি নিজেই লিখতাম, বাবাকে চেক করাতাম, হ্যাঁ। রচনা হোক সবকিছুই। আর বাবাও কিছু ভাষা দিয়ে লিখিয়ে দিতেন। আর বিজ্ঞান? বিজ্ঞানের জন্য সহায়িকা জানি না কি করে লোকে ইউজ করে, ওটার জন্য তো সহায়িকা কেউ ইউজ করে না। আচ্ছা ওটা কমপ্লিটলি প্রত্যেকটা চ্যাপ্টার পড়তাম ভালো করে, সেই চ্যাপ্টারের প্রশ্ন প্র্যাকটিস করতাম, আচ্ছা। তবে ওই চ্যাপ্টারটা ক্লিয়ার হতো। শেষ প্রশ্ন, তুমি বলেছো যে তোমার স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া। ডাক্তার হয়ে তোমার ব্যক্তিগত তো তুমি একটা জায়গায় পৌঁছাবে, এছাড়া তোমার সমাজের জন্য আর কোনো ভাবনা আছে? সমাজের জন্য বলতে প্রথমে তো ডাক্তার হয়ে সমাজের জন্য ভালো কিছু করতে গেলে নিশ্চয়ই অর্থ চাই অনেক। তো আমি ডাক্তার হয়ে অর্থ ইনকাম করতে চাই, একজন ভালো ডাক্তার হতে চাই, এবং আমি সেই অর্থটা যেন সমাজের জন্য কাজে লাগে, আমার পরিবারের জন্য কাজে লাগে, সেটা আমি দেখব। সমাজের জন্য এবং পরিবারের জন্য ওর মধ্যে একটা ভাবনা রয়েছে। ও খুব কাছ থেকে দারিদ্র্য দেখেছে, এর মধ্যে দিয়ে ওর জার্নি এবং ওর যে সাফল্য সেটার মোটিভেশনের কাজ করেছে ওর কথা অনুযায়ী হচ্ছে ওর এই দারিদ্র্য এবং চতুর্দিকের যে আর্থসামাজিক অবস্থার মধ্যে দিয়ে ও গেছে সেটা। তোমার এই অভাবনীয় সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইউটিউব চ্যানেল সচেতন তোমার কাছ থেকে এই প্রত্যাশা রাখে যে তুমি তোমার মতো করে তোমার ভাবনা দিয়ে এই সমাজের বুকে একটা ছাপ ফেলবে, যাতে করে আগামী দিনে মানুষকে এই অসাম্যের যে সমাজ সেখান থেকে বার করে নিয়ে আসার জন্য একটা সদর্থক ছাপ তোমার থেকে সমাজ পায়। ধন্যবাদ, ভালো থাকবেন এবং অবশ্যই সচেতন থাকবেন, তবে চলে যাবেন না। এরপরে আমরা ওর বাবা এবং মায়ের সঙ্গে কথা বলবো। এবার আমরা শ্রীপর্ণার বাবা এবং মায়ের সঙ্গে কথা বলবো। আপনারা শুনলেন শ্রীপর্ণার কাছে যে ওর এই সাফল্যের জন্য ওর বাবার ভূমিকা সবচেয়ে বেশি। মূলত ওর বাবার গাইডেন্সেই কিন্তু ও এই পথটা এগিয়েছে, এই সাফল্যটা পেয়েছে। তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে শ্রীপর্ণা কি বরাবরই মানে ছোট থেকেই কি পড়াশোনা এরকম? ও ছোট থেকেই মেধাবী। ছোট থেকেই মেধাবী। আচ্ছা, এবং এই যে আপনি যে গাইডেন্স করে দিয়েছেন ওকে, তো আপনি কি নিজে কোনো শিক্ষকতা কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, একসময় মানে টুটিয়ে মানে টিউশনি করতাম। আচ্ছা, একসময় আপনি প্রচুর টিউশনি করতেন। এবং তখন এমন একটা মিথ হয়ে গেছিল হ্যাঁ, যে সাম্য মাস্টার মানে মরা মানুষকেও পাস করে দিতে পারে। আচ্ছা এরকম একটা মিথ হয়ে বাজার চালু হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা তারপরে আমি আস্তে আস্তে মানে এলআইসি দিকে শিফট করলাম, এলআইসি এজেন্সি। আচ্ছা তারপরে যখন আমি স্ট্যান্ড করতে যাবো এলআইসিতে, হ্যাঁ, তখনই করোনা। আচ্ছা আচ্ছা করোনা এবং করোনার যে ধাক্কা, হ্যাঁ হ্যাঁ, সেটা কেউ হয়তো সামালি নাই, কেউ সামালতে পারে না, আমি হয়তো সামালতে পারলাম না। ওই যে ধাক্কা, সেই সময় শরীর খারাপ হয়ে গেছিল। আচ্ছা 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 তখন থেকে কিছু জমি আছে ওগুলো দেখাশোনা করে ইয়ে করি। মানে আচ্ছা। করোনার যে ধাক্কা হ্যাঁ, সেটা আপনাকে মানে আমার জীবনের মানে যেটা ইকোনমিক্যালটা পুরো চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। এবং তখন থেকে আমার অর্থনৈতিক অবস্থা সত্যি খুব খারাপ হয়েছে। তো এই যে ধরুন ও বলছেন যে ওর ও অত্যন্ত মেধাবী ছোটবেলা থেকেই, তো মেধাবী মানে তো জানার আগ্রহ বিরাট, তো সেইটাকে কিভাবে আপনারা অ্যাড্রেস করতেন? মানে আপনাকে তো সবসময় পেত। হ্যাঁ, আমাকে সবসময় বলতো বাবা এটা এটা আচ্ছা, এটা কি হবে, বলছে তুই, আমি বলতাম তুই যেন বড় হবি তখন এটা ইয়ে করবি। আচ্ছা আবার কখনো বিরক্ত হয়ে বলতাম তোর স্যার দেখে জিজ্ঞেস করবি। আর এরকম ও সবসময় বলছে বাবা এটা এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা কি, এইভাবে ওর আচ্ছা। এই যে আপনি ওকে সমস্ত সাবজেক্টই দেখাতেন, মানে আপনি ওকে তাহলে টিউশনি কি সমস্ত সাবজেক্টই পড়াতেন? মাধ্যমিক পর্যন্ত সমস্ত সাবজেক্টই পড়াতাম। আচ্ছা, তাহলে মাধ্যমিক পর্যন্ত কি ওর কোনো স্যার ছিল? না, মাধ্যমিক পর্যন্ত কোনো স্যার ছিল না। 11-12 গিয়ে আপনারা দুটো প্রাইভেট টিউশন দিয়েছিলেন, যেটা কাছ থেকে শুনলাম। হ্যাঁ, মানে আমি একচুয়াল মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত টিচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইয়ে করেন লেভেল দেখেন, লেভেলটা কিন্তু মাধ্যমিক পর্যন্ত। হ্যাঁ, তাহলে আপনি 11-12টা কিভাবে ওকে গাইড করতেন? ধর মাধ্যমিকে যা একটা ফিজিক্সের কনসেপ্ট থাকবে, আচ্ছা। 11-12টা মানে কিছু তো থাকবে। আচ্ছা, তারপরে স্যার হয়তো পড়ে মানে যেটা পড়ে এলো সেটা আমি দেখতাম যে এটা বলতে হবে রিপিট কর। আচ্ছা, কোন একটা থিওরি হয়তো স্যারা করে এলেন, আমি ওটাকে বললাম যে এটা রিপিট কর। আচ্ছা আচ্ছা, এটাই। আচ্ছা আচ্ছা আবার ওই থিওরির উপরে হয়তো কয়েকটা অঙ্ক করতে দিলাম। আচ্ছা আচ্ছা। এটাই। আমি মাকে জিজ্ঞাসা করছি যে শ্রীপর্ণা কি খেতে কি ভালোবাসতো? খেতে বলতো অল্প মানে খাবার অল্প, মানে কোনো পছন্দের কোনো খাবার কিছু আছে? পছন্দের খাবার ওই আলু সেদ্ধ ডাল ভাত। আলু সেদ্ধ ডাল ভাত হচ্ছে ওর পছন্দের খাবার। আচ্ছা, আর মানে একদমই খেতে পছন্দ করে নাকি? মাংস পছন্দ করে না। মাংস পছন্দ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি মাছ খায় তো? হ্যাঁ, মাছ খায় কম, সবই কম। আচ্ছা,
এই যে রাত্রেবেলাতেও বলছিল যে রাত্রেবেলা যখন পড়াশোনা করতাম তখন বাবা মাও জেগে থাকতো, হ্যাঁ। তো মানে আপনারা দুজনেই ওকে কি মানে দেখার জন্য না ওর মানে ওর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য জেগে থাকতো? অসুবিধা না হয় তার জন্য আমি জেগে থাকতাম, আরেকটা আর জিনিস, বাবা সাহায্য করতো। বাবা সাহায্য। আরেকটা জিনিস দেখুন, হ্যাঁ। মানে ওর মধ্যে এই ফিলসটা না যে আমার জন্য মা বাবা রাত জাগছে, হ্যাঁ। এটা একটা মোটিভেশনে কাজ করবে। ঠিক 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 ঠিক। এটাও খুব গুরুত্বপূর্ণ। জীবনটা বললো যে ও ডাক্তারি পড়বে, তো এটা কি আপনারও কি একই ইচ্ছে? হ্যাঁ, আমার একই ইচ্ছে। আপনারও ইচ্ছে যে ও ডাক্তার পড়ুক। হুম। আপনি যেভাবে গাইড করেছেন সেই জায়গা থেকে আপনি বাকি বাবা মাদেরকে কি বলতে চাইবেন? মানে বাবা মাদের, প্রত্যেক বাবা মারই তো একটা ইচ্ছে থাকে, সুপ্ত বাসনা থাকে যে তার ছেলে কিংবা মেয়ে অত্যন্ত ভালো ফল করুক, তার মেধা থাকুক বা না থাকুক, প্রত্যেক বাবা মা এটা চান। তো আপনি কি বলবেন তাদের জন্য? হ্যাঁ, আচ্ছা, এটার সাপেক্ষে আমি একটা গল্প বলি, যেটা বাস্তব সত্য ঘটনা। হ্যাঁ 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 আমি এক বন্ধুর বাড়ি বেড়াতে গেছিলাম। হ্যাঁ আচ্ছা, বন্ধুর বাড়ি যেদিন বেড়াতে যাই, মানে আমি যাওয়ার মাত্রই হ্যাঁ বন্ধু আমাকে এই কথাটাই বলে, আমি নাম করছি না, হ্যাঁ হ্যাঁ যে দেখো সম্ভব আমার ভাইপুর জন্য একটা ভালো মোবাইল কিনে দিলাম, হ্যাঁ। হ্যান্ডসেট। হ্যাঁ। আর ওর ভাইপুর তখন বয়স কত, হয়তো 7-8 বছর। আচ্ছা আর ওটা নিয়ে খুবই গর্ব করছে, জানো সবই গেম খেলতে পারে। হ্যাঁ, আমি তো কিছু জানি না, ওই সবই করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তার মানে ও যে ওই ওই মানে ওর ভাইপোকে, হ্যাঁ। একটা বাচ্চা ছেলেকে ওই যে মোবাইল কিনে দিয়েছে, এবং মোবাইল মানে জন্য ওর এত যে আইডিয়া হয়ে গেছে, হ্যাঁ, এটা নিয়ে ও গর্ব অনুভব করছে। হ্যাঁ। আমি ওখানে বললাম না, হ্যাঁ আমি ওই জন্য মা বাবাকে আমি মানে খুবই রিকোয়েস্ট করবো হ্যাঁ যে ছেলেকে একটা দামি হ্যান্ডসেট না কিনে দিয়ে হ্যাঁ। তাকে একটা ভালো টিউশন মাস্টার বা একটা ভালো বই, ঠিক। এটাই বেটার, আচ্ছা, এটা বেটার কাজ দেবে। এবং বাবা মাকেও আপনি বলবেন যে তার সঙ্গে সময় দিতে। হ্যাঁ, তার সঙ্গে সময়, ওটা তো আছে, সময় তো দিবেই। বাবা মাকেও সময় দিতে হবে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক দেখা যায়। এবং এই যে একটা লোকের মিথ আছে যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো রয়েছে, সেখান থেকে পড়াশোনা না করলে এনইটি এনআইটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো কোনো কোচিং নেয়নি। বিভিন্ন যে মিথ রয়েছে যে এনইটি পেতে গেলে হ্যাঁ। কিংবা অ্যাডভান্স। মিথ না, এগুলো- বেশ করতে মিথ আছে। মিথ নাম্বার 1 হচ্ছে যে মেডিকেলে চান্স পেতে গেলে বড় এলএন বলুন কোটা যে কি হলো যে কোনো হ্যাঁ কোচিং নিতে হয়, ঠিক। একদম মিথ নাম্বার 1। হ্যাঁ। মিথ নাম্বার 2 হচ্ছে যে মানে মেডিকেলে চান্স পেতে গেলে ড্রপ নিতে হবে, হ্যাঁ মিথ নাম্বার 2। হ্যাঁ এগুলো আমি আশা করি আমার মেয়ে এই কিছু মিথই ভেঙে দেবে। বাহ, অসাধারণ অসাধারণ। এবং একই সঙ্গে ও যেমন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট করেছে, মাধ্যমিকেরও রেজাল্ট ওর খুব ভালো ছিল, প্রথম 20-র মধ্যে ছিল, একাদশ স্থান পেয়েছিল। এবং তখন থেকেই আপনাদের মধ্যে নিশ্চয়ই এই প্রত্যাশাটা জন্ম নেয় যে ও উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করবে। এবং ওর কাছ থেকেও শুনলাম ওর বাবার যে আত্মবিশ্বাস, সেটা থেকেও বুঝতে পারছি যে ও এবারে মানে প্রথম চান্সেই ও ডাক্তারির সুযোগ, ডাক্তারি পড়ার সুযোগও পাবে, তাই তো? হুম। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের পরিবারকে এবং শ্রীপর্ণাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে ভালোবাসা রইল এবং আমাদের প্রত্যাশা যে শুধুমাত্র নিজের জন্য নয়, ও এই যে দারিদ্রতার মধ্যে দিয়ে এগিয়ে যে সাফল্য অর্জন করেছে কিংবা আগামী দিনে আরো সফল হবে, তার মধ্যে দিয়ে ও সমাজের মধ্যেকার অসাম্য দূর করার জন্য অবশ্যই সদর্থক প্রয়াস নেবে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং অবশ্যই সচেতন থাকবেন।